এই ভিডিওতে তৃতীয় অধ্যায় ফিজিক্স প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গতিবিদ্যার কিছু থিওরি নিয়ে আলোচনা করব, যেটা যারা এইচএসসি পরীক্ষা দিবেন বা অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য যেন উপকার হয়। তো গতিবিদ্যা এইটাতে থিওরি খুব একটা নাই, কিন্তু হচ্ছে কিছু সূত্র আছে যেগুলা দিয়ে ম্যাথ করতে হবে, মানে এটা শুধু হচ্ছে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। তো আমরা 9-10 কিছু পড়ে আসছি, আর প্রাস প্রজেক্টাইল এটা ইন্টারের জন্য পুরোটাই নতুন। তো 9-10 পড়ে আসছি কি, যে রৈখিক গতি আর হচ্ছে পরন্ত বস্তুর গতি, নিক্ষিপ্ত বস্তুর গতি। সেই সূত্রগুলো যদি আমি একটু লিখি, যে রৈখিক গতির সমীকরণ, রৈখিক গতি, পরন্ত বস্তুর গতি, পরন্ত বস্তুর গতি, আর এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গতি, নিক্ষিপ্ত বস্তু। রৈখিক, পরন্ত আর হচ্ছে নিক্ষিপ্ত। তো গতির যে চারটা সমীকরণ ছিল, 1 নম্বর সমীকরণ v is equal to u plus at, 2 নম্বর v square is equal to u square plus 2as, বেগের দুইটা ইকুয়েশন, সরণের ছিল দুইটা ইকুয়েশন। 3 নম্বর s is equal to u plus v by 2 into t। 4 নম্বর s is equal to ut plus half at square। এই চারটা ছিল গতি সমীকরণ, রৈখিক গতি সমীকরণ। আরেকটা ছিল s is equal to vt, এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করতাম, s is equal to vt। তো পরন্ত বস্তুর গতিতে সমীকরণগুলো কি হবে, যে v is equal to u plus at। v পরন্ত বস্তু মানে হচ্ছে একটা বস্তু উপর থেকে, একটা টাওয়ারের উপর থেকে নিচে জাস্ট পড়তেছে এরকম। তো v is equal to u plus এর পরিবর্তে হয়ে যাবে অভিকর্ষ ত্বরণ g into t। 2 নম্বর v square is equal to হবে u square plus 2gh। 3 নম্বর h is equal to ut plus half gt square। এই সূত্রটা পরন্ত বস্তুর ক্ষেত্রে খাটবে না, s is equal to u plus v by 2 into t, এর কারণ হচ্ছে এই সূত্রতে কোথাও অভিকর্ষ ত্বরণ নাই, মানে ত্বরণ নাই, এ নাই, ত্বরণের পরিবর্তে আমরা অভিকর্ষ ত্বরণ ইউজ করি। তো এখানে কোনো অভিকর্ষ ত্বরণ নাই দেখে এই সূত্রটাও ইউজ হবে না পরন্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেও হবে না। তাহলে নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো কি হবে, v is equal to u মাইনাস, যেহেতু এটা উপরের দিকে নিক্ষেপ করতেছে অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে উপরে উঠতেছে, এই জন্য এখানে v is equal to u, g এর আগে হচ্ছে একটা মাইনাস হবে, মাইনাস gt। 2 নম্বর v স্কোয়ার, এটা is equal to u স্কোয়ার মাইনাস 2gh হবে, g এর আগে মাইনাস। আর 3 নম্বর h is equal to ut minus half gt square, মাইনাস হাফ gt স্কোয়ার। তো রৈখিক গতির সূত্র, পরন্ত বস্তুর গতির সূত্র, নিক্ষিপ্ত বস্তুর সূত্র। এবার আসি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র কি, s th, it is equal to u plus half into a 2t minus 1। এটা হচ্ছে তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। যদি বলে দ্বিতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে হাফ ইন্টু এ 2t minus 1। তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বললে টি এর মান হবে হচ্ছে 3। চতুর্থ সেকেন্ডে বললে টি এর মান হবে 4। এটা হচ্ছে তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো পরন্ত বস্তুর যে সূত্রগুলো আমরা লিখছি, পরন্ত বস্তুর জন্য বিজ্ঞানী গ্যালিলিও 3টা সূত্র দেয়। প্রথম সূত্র ছিল যে পরন্ত বস্তুর সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। 2 নম্বর সূত্র ছিল পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ v সময়ের সমানুপাতিক, তাহলে v is proportional t ছিল। যে একটা উচ্চতা থেকে বা একটা টাওয়ার থেকে একটা বস্তুকে ফেলে দিলাম, তো এই বস্তুটা যত উপর থেকে পড়তেছে তত তার বেগ বাড়তেছে, তো যত সময় নিয়ে পড়তেছে তত বেগের মান কি বাড়তেছে। যে যত বেশি উপর থেকে ফেলবো তত বেশি পড়তে বেশি সময় লাগবে, তার বেগও তত বাড়তে থাকবে। তো v is proportional t। যদি এখান থেকে একটা গ্রাফ অঙ্কন করি যে সময়ের সাথে বেগের সম্পর্ক সমানুপাতিক, তাহলে টি যে হারে বাড়বে বেগ একই হারে বাড়বে। তো এটার গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। এটা হচ্ছে সমানুপাতিকের গ্রাফ। আর 3 নম্বর সূত্রটা ছিল
পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব h সময়ের বর্গের সমানুপাতিক, h ইজ প্রপোর্শনাল টি স্কোয়ার। তাহলে সময় যদি দ্বিগুণ হয় তাহলে উচ্চতা হবে 4 গুণ, সময় 3 গুণ হলে উচ্চতা হবে 9 গুণ, 4 গুণ হলে উচ্চতা হবে 16 গুণ। তাহলে বর্গের সমানুপাতে বাড়তেছে উচ্চতা, যত ডান দিকে যাচ্ছে টি বাড়তেছে, উপরের দিকে এইচ বাড়তেছে। তো কে বেশি বাড়তেছে? সময় দ্বিগুণ হলে দ্বিগুণ হলে এইচ হইতেছে 4 গুণ, সময় 3 গুণ হইলে এইচ হইতেছে 9 গুণ। তাহলে এইচ বেশি বাড়তেছে, তাহলে গ্রাফটা এইচ এর দিকে বেশি যাবে। তাহলে গ্রাফটা এরকম হবে, এইচ এর দিকে বেশি বাড়তেছে। আবার আমি যদি এই বরাবর এইচ নিতাম, এই বরাবর যদি টি নিতাম, তাহলে গ্রাফটা হইতো এরকম যে এইচ এর দিকেই বেশি যাবে, টি এর দিকে কম যাবে, কারণ এইচ বেশি বেশি বাড়তেছে। তো এইটা হচ্ছে পরন্ত বস্তুর সম্পর্কিত গ্যালিলিও সূত্র ছিল। এখান থেকেও কিছু এমসিকিউ আসে, যেমন একটা বস্তুকে উপরের থেকে ফেলে দিলাম, 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ড ও 3 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? অতিক্রান্ত দূরত্বের অনুপাত এটা কি হবে? 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্বের অনুপাত। তাহলে h ইজ প্রপোর্শনাল, আমরা কি পাইছি? টি স্কোয়ার। তাহলে 1 সেকেন্ডে কতটুকু যায়? টি এর মান যদি 1 হয়, h এর মান কি হবে? 1 স্কোয়ার 1। টি এর মান যদি 2 হয়, h এর মান কত হবে? 2 স্কোয়ার মানে 4। টি এর মান যদি 3 গুণ হয়, h এর মান হবে হচ্ছে 9 গুণ 9। তাহলে 1:4:9। তাহলে 1 সেকেন্ডে 1, 2 সেকেন্ডে যায় হচ্ছে 4, 3 সেকেন্ডে পুরাটা হইতেছে 9। তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ধরলাম 9, তাহলে 9। তাহলে এটার অনুপাত হবে 1:4:9। কিন্তু কোশ্চেনটা যদি এভাবে বলতো যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে দূরত্বের অনুপাত, তৃতীয় সেকেন্ডে দূরত্বের অনুপাত, তাহলে কিন্তু অ্যান্সারটা আবার ডিফারেন্ট হইতো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডের দূরত্বের অনুপাত কি হবে? তো 1 সেকেন্ডে গেছে হচ্ছে এতটুকু, এটা প্রথম সেকেন্ডে 1। দ্বিতীয় সেকেন্ডে কতটুকু গেছে? আগে তো এই পর্যন্ত আসছিলই। 2 সেকেন্ডে যায় হচ্ছে টোটাল 4। তাহলে দ্বিতীয় সেকেন্ডে গেছে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পুরাটা হচ্ছে 4। তাহলে 4 থেকে এই 1 বাদ দিলে কত হবে? 3। তাহলে দ্বিতীয় সেকেন্ডে গেছে 3 অংশ। তো এই পর্যন্ত বর্তমানে আছে। তো তৃতীয় সেকেন্ডে কতটুকু গেছে? শুরু থেকে হচ্ছে টোটাল 9। তাহলে এই জায়গা থেকে যদি হিসাব করি, তৃতীয় সেকেন্ডের জন্য তো হচ্ছে এতটুকু গেছে তৃতীয় সেকেন্ডে। তাহলে আগে ছিল 4, তার থেকে 9 থেকে ওই 4 যদি বাদ দিই, তাহলে এখানে হবে 5। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডের দূরত্বের অনুপাত হচ্ছে 1:3:5। যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাত বলে 1:4:9, আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডের দূরত্বের অনুপাত বললে 1:3:5। আশা করি এই অংশটুকু সবাই বুঝতে পারছেন। এখন আমরা পড়ব প্রাস বা প্রজেক্টাইল কি। আমরা 9-10 হচ্ছে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি, বস্তুটা উপরে উঠছে, আবার এই বরাবরই নিচে পড়ছে। কিন্তু আমরা যদি তির্যকভাবে নিক্ষেপ করি, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে যদি নিক্ষেপ করি, তাহলে এই ঘটনাটাই হচ্ছে প্রজেক্টাইল বা প্রাস। অর্থাৎ একটা বস্তুকে যদি আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করে তির্যকভাবে নিক্ষেপ করা হয়, তাহলে এই ঘটনাটাই হচ্ছে প্রাস বা প্রজেক্টাইল। তো এখানে আমরা কয় ধরনের প্রাস পড়ব? এটা একটা প্রাস হতে পারে। তো একটা টাওয়ারের উপর থেকে একটা বস্তুকে আনুভূমিকের সমান্তরালে এভাবে নিক্ষেপ করতে পারি। একটা টাওয়ার হতে একটা বস্তুকে আরও উপরের দিকে নিক্ষেপ করতে পারি। আবার একটা টাওয়ার হতে একটা বস্তুকে নিচের দিকে নিক্ষেপ করতে পারি, থিটা ডিগ্রি কোণ করে নিচের দিকে নিক্ষেপ করতে পারি। এত ধরনের প্রাস আমরা পড়ব। তো আমরা শুরু করব হচ্ছে এইটা দিয়ে। একটা বস্তুকে আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হচ্ছে। তো এই বরাবর যদি এই বিন্দু থেকে v0 বেগে নিক্ষেপ করা হয়, এটার জন্য আমাদের বের করতে হবে যে ভূমি থেকে কত দূরে গিয়ে পড়ছে। এটা হচ্ছে রেঞ্জ।
এই বিন্দু থেকে নিক্ষেপ করার পর কত সময় পর ভূমিতে এসে পড়ছে, যেটা হচ্ছে টাইম পিরিয়ড। তারপর একটা নির্দিষ্ট সময় পর বেগ নির্ণয় করব, নির্দিষ্ট সময় পর সরণ বের করব, নির্দিষ্ট সময় পর আনুভূমিকের সাথে কত কোণ করে আছে এগুলা বের করব। তাহলে সবার প্রথমে আমরা কি বের করব? আমরা সবার প্রথমে হচ্ছে পর্যায়কাল বের করব। এই প্রাসের ক্ষেত্রে পর্যায়কাল বা টাইম পিরিয়ড কি হবে সেটা বের করব। পর্যায়কাল তে এই ভি নট বেগে একটা বস্তুকে যেভাবে নিক্ষেপ করতেছি তির্যকভাবে, তো এখানে যদি আমরা হচ্ছে একটা অক্ষ নিই, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো থিটা ডিগ্রি কোণ করে থিটা নট যে কোণে নিক্ষেপ করতেছে এটা হচ্ছে থিটা নট, থিটা নট ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হচ্ছে। তো এই ভি নটের উপাংশ থাকবে দুইটা, একটা উপাংশ হচ্ছে ভি এক্স আনুভূমিক উপাংশ, আর একটা উপাংশ হচ্ছে ভি ওয়াই উলম্ব উপাংশ। যেহেতু এই বরাবর নিক্ষেপ করতেছি, এদিকে যাচ্ছে বস্তুটা, তার বেগের আনুভূমিক উপাংশ আছে, উলম্ব উপাংশ আছে। আমরা একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, যে বেগে নিক্ষেপ করি সেটা কি ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি। তো এখানে ভি ওয়াইটা কি উপরের দিকে কাজ করতেছে, তাহলে আমরা ভি ওয়াইটাকে কম্পেয়ার করব হচ্ছে ইউ এর সাথে। ইউও খাড়া উপরের দিকে, ভি ওয়াইটাও খাড়া উপরের দিকে। আর যেখানে যেখানে ভি পাবো বেগ ভি, সেটা আমরা ভি এক্স এর সাথে কম্পেয়ার করব। ইউকে কম্পেয়ার করব ভি ওয়াই এর সাথে, আর ভিকে কম্পেয়ার করব ভি এক্স এর সাথে। তাহলে এখানে আনুভূমিক বরাবর বেগের উপাংশ ভি এক্স, উলম্ব বরাবর বেগের উপাংশ ভি ওয়াই। তো খাড়া উপরের দিকে যখন একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি, তার ক্ষেত্রে টাইম পিরিয়ড কি ছিল? সূত্র ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে সেটা বের করতে চাই। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর এখানে ধরলাম এখানে উঠছে, এখানে যাওয়ার পর বেগ, শেষ বেগ কি 0। তাহলে ইউ এর ভি এর মান হচ্ছে 0, এটা ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, বা ইউ ইজ ইকুয়াল টু আমরা এখানে জিটি লিখতে পারি। তাহলে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে আমরা জানি, তো ওই বস্তুটা ওই উচ্চতা থেকে আবার ভূমিতে পড়তে একই সময়ই লাগে। এগুলা না ইন্টারনেট কনসেপ্ট। সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে ভূমিতে পড়তে একই সময়ই লাগে। তাহলে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি, আবার নামতেও টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি একই সময়ই লাগে। তাহলে আমরা পর্যায়কাল কি লিখতে পারি? টি প্লাস টি, মানে এই দুইটার যোগ। তাহলে ইউ ডিভাইড জি প্লাস ইউ ডিভাইড জি, যেটার 2u ডিভাইড জি লেখা যায়। এটা পর্যায়কালের সূত্র পাইলাম, টি ইজ ইকুয়াল টু 2u বাই জি। এটা আমরা ডিরেক্টও পড়ছি 9-10 যে পর্যায়কাল 2u বাই জি। তাহলে এখানে লিখে এই সূত্রটা 2u ডিভাইড জি, 2 ইন্টু ইউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? উপরের দিকে ইউ এর পরিবর্তে আমরা ভি ওয়াই লিখতে পারি। তাহলে এখানে ভি ওয়াই ডিভাইড জি। আবার যেহেতু এটা আনুভূমিক উপাংশ, আনুভূমিক বরাবর বেগের উপাংশ ভি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট হবে, আর উলম্ব বরাবর বেগের উপাংশ হবে সাইন থিটা। আমরা জানি ভেক্টরে পড়ছি যে আনুভূমিক উপাংশ কস থিটা, উলম্ব উপাংশ সাইন থিটা। তাহলে ভি ওয়াই ইজ ইকুয়াল টু হবে ভি নট সাইন থিটা নট। তাহলে এখানে তো হচ্ছে 2 ইন্টু ভি ওয়াই আছে, তাহলে ভি ওয়াই যদি থাকে তাহলে ভি ওয়াই এর পরিবর্তে আমরা ভি নট সাইন থিটা নট লিখতে পারি, ডিভাইড হচ্ছে জি। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা নট ডিভাইড জি। এটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে পর্যায়কাল নির্ণয় সূত্র, যে এই বিন্দু থেকে এই বিন্দুতে এসে যে পড়তে টোটাল কত সময় লাগে পর্যায়কাল, সেটা সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা নট ডিভাইড জি। তাহলে একটা বস্তুকে যদি আমি 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করি, থিটা নটের মান হচ্ছে 30 ডিগ্রি কোণ করে বের করতে হবে তার পর্যায়কাল কত সময় পর ভূমিতে এসে পড়বে। তাহলে সূত্র হচ্ছে 2 ভি নট সাইন থিটা নট ডিভাইড জি। তাহলে 2 ইন্টু ভি নটের মান 30, সাইন থিটা নটের মান সাইন থিটা মানে সাইন 30 ডিভাইড জি এর মান হচ্ছে 9.8। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, 2 ইন্টু 30 ইন্টু সাইন 30 ভাগ 9.8, 3.06।
তাহলে 3.06 সেকেন্ড পর ভূমিতে এসে আঘাত করবে। আশা করি পর্যায়কালের ব্যাপারটা সবাই বুঝতে পারছেন। তাহলে পর্যায়কাল পেলাম t = 2 v0 sin θ0 ডিভাইড g। এরপর পড়বো আমরা আনুভূমিক পাল্লা বা রেঞ্জ। আনুভূমিক পাল্লা বলতে কি বোঝায়? যে বস্তুটাকে যেভাবে নিক্ষেপ করলাম, যে ভূমি থেকে কত দূরে গিয়ে পড়লো, যে এই জায়গাটায় এসে পড়ছে, তাহলে এইটুকু অংশটুকুই হচ্ছে আনুভূমিক পাল্লা বা রেঞ্জ। আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এইটুকু হচ্ছে রেঞ্জ বা আনুভূমিক পাল্লা। তো সেম আগের মতো v0 বেগে নিক্ষেপ করছি, এবার আবার বেগের উপাংশ vx, এবার আবার বেগের উপাংশ হচ্ছে vy, আনুভূমিক পাল্লা বের করব। এখন এইটাকে কোন সূত্রের সাথে কম্পেয়ার করব? s = vt, এই সূত্রের সাথে। s হচ্ছে আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব t সময়, আর v হচ্ছে বেগ। তো এই সূত্রের সাথে আমরা কম্পেয়ার করব। তো এখানে আনুভূমিক পাল্লা বা রেঞ্জ যেহেতু, s এর পরিবর্তে আমরা r লিখলাম, r = v * t। আমরা একটু আগে লিখছিলাম যে v কে কম্পেয়ার করব হচ্ছে vx এর সাথে, আর vx = এখানে v0 cos θ0। তাহলে v কে কম্পেয়ার করব vx, মানে v0 cos θ0 হবে। আর এখানে যে টিটা আছে, টিটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে এসে পড়তে কত সময় লাগে, তার মানে সেটা হচ্ছে পর্যায়কাল t। তাহলে v0 cos θ0 * t, পর্যায়কাল পেয়েছি কত হ্রাসের ক্ষেত্রে 2v0 sin θ0 ডিভাইড g। তাহলে 2v0 sin θ0 ডিভাইড g। তার উপরে v0 স্কয়ার লিখতে পারি, আর থাকতেছে 2 sin θ0 ইন্টু cos θ0 ডিভাইড g। v0 স্কয়ার 2 sin a cos a, এটা সূত্র কি হয়? 2 sin a cos a, এটা সূত্র হচ্ছে sin 2a, ত্রিকোণমিতিক সূত্র sin 2a। তো এখানেও v0 স্কয়ার sin 2 θ0 cos θ0 আছে ডিভাইড g, 2 sin θ cos θ0। তো এটার পরিবর্তে লিখতে পারি sin 2 θ0 ডিভাইড g। এটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে আনুভূমিক পাল্লা বা রেঞ্জ নির্ণয় সূত্র, যে v0 স্কয়ার sin 2 θ0 ডিভাইড হচ্ছে g। তা একটা বস্তুকে আমি এভাবেও নিক্ষেপ করতে পারি, এভাবে উপরের দিক থেকেও নিক্ষেপ করতে পারি, আবার এভাবেও নিক্ষেপ করতে পারি। তো কখন আমি সর্বাধিক আনুভূমিক পাল্লা পাবো? সর্বাধিক আনুভূমিক পাল্লা আমি কখন পাবো? সর্বাধিক মানে এটা ফিক্সড, সর্বাধিক আনুভূমিক পাল্লা। আর ম্যাক্সিমাম, তো এখানে আমরা দেখতেছি যে সূত্রে v0 স্কয়ার sin 2 θ0 ডিভাইড g আছে। তো v0 স্কয়ার g, তো বেগ একই বেগে এভাবেও নিক্ষেপ করতে পারে, এভাবেও এভাবেও। বেগের মান কোনো পরিবর্তন করব না, g তো g, এটাও ফিক্সড। তাহলে sin 2 θ এর ভ্যালু যদি আমরা জানি sin θ সর্বোচ্চ মান হয় হচ্ছে 1, তাহলে sin 2 θ0 এর মান যদি 1 হয়, তাহলে এই ক্ষেত্রে প্রাসের সর্বাধিক আনুভূমিক পাল্লা পাবো। তাহলে এখানে আমরা sin 2 θ0 কি লিখতে পারি? sin 1 মানে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 2 θ0 = 90, θ0 = 90 ডিভাইড 2, তার মানে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি হলে sin θ সর্বোচ্চ মান পাওয়া যায়। তাহলে আর ম্যাক্সিমাম কখন হবে? v0 স্কয়ার ডিভাইড g, sin 2 θ0 এর মান 1 হইতে হবে, তার মানে থিটার মান 45 ডিগ্রি হইতে হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা নির্ণয়ের সূত্র। তো থিটা 45 ডিগ্রি হতে হবে, তাহলে আমি ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা পাবো। থিটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে ম্যাক্সিমাম আনুভূমিক পাল্লা পাবো। এটা আমরা চেক করতে পারি। তো একটা বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে θ0 এর মান 30 একবার নিব, 45 নিব একবার, 60 ডিগ্রি নিব একবার, তিনটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হইতাছে। আনুভূমিক পাল্লার মান কত? তা আর বের করার সূত্র কি জানি? রেঞ্জ v0 স্কয়ার
সাইন 2 থিটা নট ডিভাইড জি। তাহলে ভি নটের মান 30, তার উপর স্কোয়ার সাইন 2 থিটা 2 ইন্টু প্রথমে 30 ডিগ্রি নিলাম, ডিভাইড হচ্ছে 9.8। পরবর্তীতে 30 স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 60 ডিগ্রি নিলাম, 2 ইন্টু 60 ডিভাইড 9.8। পরবর্তীতে আবার 30 স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 60 ডিভাইড 9.8। তো কোনটার ক্ষেত্রে আমরা মান বেশি পাই দেখি। 30 স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 30 ভাগ 9.8, 79.53 মিটার। পরেরটা 30 স্কোয়ার ইন্টু সাইন, ডিরেক্ট লিখি যে 2 ইন্টু 45 হবে, এটা 2 ইন্টু 45, তাহলে 2 ইন্টু 45 ভাগ 9.8, 91.83 মিটার এই ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে কত আসে? 30 স্কোয়ার মানে 900 ইন্টু সাইন 120 হবে ভাগ 9.8, 79.53। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলাম যে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে একই দূরত্ব পাওয়া যায়, কিন্তু ওই যে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে 91.83 মিটার পাওয়া গেছে। তাহলে ক্রিকেট খেলার ক্ষেত্রে যে ব্যাটসম্যান 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বলটাকে শট মারবে, সেই ক্ষেত্রে বলটা সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে। আশা করি আনুভূমিক পাল্লা সবাই বুঝতে পারছেন। এরপর আমরা কি বের করব? সর্বোচ্চ উচ্চতা, ম্যাক্সিমাম হাইট। সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট বলতে কি বোঝায়? যে এই যে প্রাসটাকে যে নিক্ষেপ করলাম এইভাবে, তো সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে, এইচ ম্যাক্স, এটা বের করতে হবে আমাদের। সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠতেছে, এই বরাবর ভি এক্স, এই বরাবর হচ্ছে ভি ওয়াই। আচ্ছা, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা আমরা কেমনে বের করতাম? ইউ বেগে নিক্ষেপ করতেছি, সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর ভি এর মান 0 হয়, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট ধরলাম, এইচ ম্যাক্স। তা কিভাবে বের করতাম? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, কারণ নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2gh বা ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh লেখা যায়। h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইড কি 2g, h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ম্যাক্সিমাম হাইট h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইড 2g। তো প্রাসের ক্ষেত্রে কি হবে? ইউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? vx মানে ভি নট সাইন থিটা নট, ভি ওয়াই, vx না, ইউ এর পরিবর্তে ইউ উপরের দিকে, ভি ওয়াই ওকে উপরের দিকে, তাহলে ইউ এর পরিবর্তে ভি ওয়াই ভি নট সাইন থিটা নট। তাহলে এখানে যে ইউ আছে, ইউ এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি নট সাইন থিটা নট, তার উপর স্কোয়ার ডিভাইড হচ্ছে 2g, তার উপরে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইড হচ্ছে 2g। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় সূত্র, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড 2g। সেম আগের যে মানগুলো নিয়েছিলাম যে 30 মিটার পার সেকেন্ড 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে ওই মানগুলাই যদি বসাই 30 স্কোয়ার সাইন 30 তার উপর স্কোয়ার ডিভাইড হচ্ছে 2g, মানে 2 ইন্টু 9.8 কত আসে দেখি। 30 স্কোয়ার ইন্টু সাইন 30 স্কোয়ার ভাগ 19.6, 11.48, তাহলে 11.48 মিটার। তাহলে সর্বোচ্চ
উচ্চতা কতটুকু উচ্চতা উঠবে? 11.48 মিটার উচ্চতা উঠবে। এইচ ম্যাক্সিমামের ভ্যালু পেলাম 11.48। তা আশা করি সর্বোচ্চ উচ্চতা নির্ণয় সূত্রটা বুঝতে পারছেন। এখন আমরা বের করব টি সময় পর বেগ। তো টি সময় ধরলাম এই যে প্রাসটা এভাবে নিক্ষেপ করা হয়েছে, তাহলে টি সময় পর ধরলাম বস্তুটা এই জায়গায় আসছে। তো এই জায়গায় যদি আসে, এই পয়েন্টে এই বস্তুটার যে এখানে যদি একটা স্পর্শকটা নিই, তাহলে বেগ তো ভেক্টর রাশি, তাহলে বেগের দিক হচ্ছে এই বরাবর। এখানে যদি একটা স্পর্শকটা নিই, তো এই পয়েন্টে বেগের একটা আনুভূমিক উপাংশ আছে, আবার একটা উলম্ব উপাংশ আছে। বেগের আনুভূমিক উপাংশ আছে, আবার একটা উলম্ব উপাংশ আছে। তো আনুভূমিক উপাংশ ভিএক্স আর উলম্ব উপাংশ ভিওয়াই। এই পয়েন্টে কিন্তু আনুভূমিক উপাংশ ভিএক্স, আনুভূমিক উলম্ব উপাংশ হচ্ছে ভিওয়াই। এটা কিন্তু নতুন। ভিএক্স ভিওয়াই যেটা প্রথমে পাওয়া গেছে সেটা কিন্তু এই পয়েন্টে না। তাহলে টি সময় পর বেগ ভিএক্স এই পয়েন্টে কি হবে? আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে v is equal to u minus gt এই সূত্র পড়েছি। এই সূত্র দিয়ে আমরা এটাকে সলভ করব। যেহেতু এই পয়েন্টে vx আনুভূমিক বরাবর বেগের উপর অভিকর্ষ ত্বরণের কোনো প্রভাব নাই, অর্থাৎ একটা বস্তু যে আনুভূমিক বরাবর যে বেগে যাচ্ছে এটার উপর অভিকর্ষ ত্বরণের কোনো প্রভাব নাই, কিন্তু উপরের দিকে যখন উঠতেছে তখন অভিকর্ষ ত্বরণের কারণে নিচে নেমে পড়তেছে, এভাবে নিচে নামতেছে। তাহলে উলম্ব বরাবর বেগের উপর মানে ভিওয়াই এর উপর অভিকর্ষ ত্বরণের একটা প্রভাব আছে। ভিওয়াই এর উপর অভিকর্ষ ত্বরণের প্রভাব আছে, ভিএক্স এর উপর নাই। তাহলে ভিএক্স অলওয়েজ ভি নট কস থিটা নটই হবে। যখন যে বেগে নিক্ষেপ করছো ওই বেগের আনুভূমিক উপাংশ ভি নট কস থিটা নট, এটাই হবে এই পয়েন্টের ভিএক্স। এটার উপর অভিকর্ষ ত্বরণের কোনো প্রভাব নাই, কিন্তু ভিওয়াই এর উপর আছে। তো এখানে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই সূত্রটার কনসেপ্টটি ব্যবহার করবো এখানে আমরা। তো ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তো কিভাবে ব্যবহার করব? তাহলে ভি ওয়াই হবে, ভি এর পরিবর্তে ভি ওয়াই, ইউ এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ভি নট সাইন থিটা নট জিটি মাইনাস ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এই যে এখানে টি এর ব্যবহার আছে। তো ভি এর পরিবর্তে এখানে ভি ওয়াই, আর ইউ হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এই সূত্রটা ইউজ করব টি সময় পর বেগ নির্ণয়ের জন্য। তো ভিএক্স, এখানেও বেগের দুইটা উপাংশ ভিএক্স আর ভিওয়াই পেলাম। তো এখন এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজের এখানে মানে একটা লম্ব টেনে নিছি ভিএক্স এর উপর। তো এই বরাবর তো বেগ ভিএক্স, এই বরাবর বেগ ভিওয়াই, তাহলে এই বরাবর বেগ কি ধরলাম ভি। তাহলে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ কি লেখা যায়? ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে টি সময়ে বেগ নির্ণয়ের সূত্র। টি ইজ ইকুয়াল টু রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। একটা ছোটোখাটো ম্যাথ দেখি, যে একটা ফুটবল এটারে কিক করা হয়েছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 30 মিটার পার সেকেন্ড বেগে। তো বের করতে চাচ্ছি 1 সেকেন্ড পর বেগ কত। 1 সেকেন্ড পর বেগ কত? তাহলে প্রথমে ভিএক্স বের করতে হবে। ভিএক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট। ভি নটের মান 30 ইন্টু কস থিটার মান হচ্ছে 30, তাহলে 30 ইন্টু কস 30 25.98 মিটার পার সেকেন্ড। ভিওয়াই বের করতে হবে। ভিওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। বোর্ডের কোশ্চেনে কিন্তু গতে অধিকাংশ সময় এটাই আসে, টি সময় পর বেগ। তাহলে ভি নট 30 ইন্টু সাইন 30 মাইনাস 9.8 ইন্টু টি এর মান কত? 1 সেকেন্ড 1। তাহলে এটুকু আসতেছে 15 মাইনাস 9.8 কত হইতেছে? 5.2 এত মিটার পার সেকেন্ড। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে ভিএক্স এর মান হচ্ছে 25.98 তার উপর স্কোয়ার, ভি ওয়াই এর মান হচ্ছে 5.2 তার উপর স্কোয়ার। তাহলে অ্যান্সারের উপর স্কোয়ার যোগ
5.2 তার উপর স্কোয়ার। অ্যান্সার আসছে হচ্ছে 702.04। এটাকে আবার রুট করতে হবে 26.5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা বেগ পেলাম যে 1 সেকেন্ড পর বেগ 26.5 মিটার পার সেকেন্ড। আশা করি এই অংশটুকু সবাই বুঝতে পারছেন যে টি সময় পর কিভাবে বেগ নির্ণয় করতে হবে। vx বের করতে হবে, vy বের করতে হবে, তারপরে v = √vx² প্লাস vy স্কোয়ার। তো এখন আমরা বের করব টি সময় পর সরণ কিভাবে বের করতে হয়। তো এই বিন্দু থেকে v0 বেগে নিক্ষেপ করতেছি, এবার আবার vy, এবার আবার vx। ধরলাম টি সময় পর বস্তুটা এই জায়গায় আসছে। তো এই জায়গায় আসা মানে কি, সে আনুভূমিক বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, এটা ধরলাম x, আর উলম্ব বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে, এটা ধরলাম y। x আর হচ্ছে y। তাহলে সরণ কতটুকু হয়েছে, এই বিন্দু থেকে সরণ হচ্ছে এতটুকু, এটা ধরলাম s, অবস্থানের পরিবর্তন, এটা হচ্ছে সরণ। তো s = আমরা কি লিখতে পারি, যেহেতু সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী s √x² প্লাস y²। তো এখন আমাদের x আর y আগে বের করতে হবে। তো x কিভাবে বের করব, x মানে আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো s যে vt, এই সূত্রটাকে তুলনা করব হচ্ছে x এর সাথে। তো s এর পরিবর্তে x, v মানে হচ্ছে v0, এখানে v দেওয়া আছে, v এর পরিবর্তে আমরা কি বলছিলাম যে vx সমান v0 cos θ নট। তাহলে এখানে vx যে vt, v এর পরিবর্তে v0 cos θ নট ইন্টু t। আর y কিভাবে বের করব, h ut minus half gt², এই সূত্র আমরা জানি, ut minus half gt²। তাহলে এখানে y হবে u এর পরিবর্তে v0 sin θ নট ইন্টু t মাইনাস হাফ gt²। তাহলে এই সূত্র দিয়ে প্রথমে x বের করব, এই সূত্র দিয়ে y বের করব, তারপরে s √x² প্লাস y²। তাহলে আমাদের সরণ বের হয়ে যাবে। তো আমরা যদি ওই যে সেম 1 সেকেন্ড পর যদি সরণ বের করতে চাই, 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তু 30 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হইতেছে, 1 সেকেন্ড পর সরণ। তাহলে প্রথমে কি করব, x এর ভ্যালু বের করব, 30 ইন্টু cos 30 ইন্টু t এর মান 1। তাহলে এটা আসবে হচ্ছে 30 ইন্টু √3/2 মানে 15√3। আর y কি আসবে, v0 sin θ নট, v0 এর মান হচ্ছে 30 ইন্টু sin 30 ইন্টু t, t এর মান হচ্ছে 1 মাইনাস 0.5, g এর মান 9.8 ইন্টু 1²। তাহলে 30 sin 30 এর মান হচ্ছে 15 মাইনাস 4.9, তাহলে 10.1 আসতেছে এত মিটার। তাহলে x কি হবে, সরি s হবে হচ্ছে √x² প্লাস y²। মানগুলো বসায় করতে পারবেন আশা করি। এটা হচ্ছে t সময় পর সরণ নির্ণয় এর সূত্র। আরেকটা পড়ব যে t সময় পর ভূমির সাথে কতটুকু কোণ করে থাকবে। তো t সময় পর কোণ, তো ধরে নিলাম t সময় পর বস্তুটা এই জায়গায় আসছে, তাহলে আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে প্রথমে একটা স্পর্শক টানবে এইভাবে। তো বস্তুটা এই জায়গায় আছে, তো এই পয়েন্টে তার একটা আনুভূমিক বরাবর বেগ কাজ করতেছে এইদিকে vx, আর উলম্ব বরাবর বেগ কাজ করতেছে, যেহেতু এখন নিচে নামতেছে তাহলে উলম্ব বরাবর বেগ vy কাজ করতেছে এই বরাবর নিচের দিকে। তো বস্তুটার এখানে স্পর্শক বরাবর বেগ হচ্ছে v এটা। তো এই যে আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করছে এটা আমাদের বের করতে হবে। তো আমরা সূত্র কি জানি, tan θ লম্ব বাই ভূমি, tan θ লম্ব বাই ভূমি। তো এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এটা হচ্ছে vx আর এটা হচ্ছে vy। তাহলে এটা যদি থিটা হয়, এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব হচ্ছে vy আর ভূমি হচ্ছে vx। তার মানে আমাদের আগে vy আর vx বের করতে হবে, এরপর আমরা থিটা বের করতে পারবো যে এই পয়েন্টে সেটা কত ডিগ্রি কোণে আছে। তো প্রথমে কি করব,
ধরলাম 30 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হয়েছে। বললাম যে 2 সেকেন্ড পর থিটা কত, তাহলে আগে vx বের করতে হবে। vx is equal to v naught cos theta naught 30 into cos 30, তাহলে এখানে আসবে 15√3 এত মিটার পার সেকেন্ড। vy বের করব v naught sin theta naught minus gt 30 into sin 30 minus 9.8 into 2, তাহলে এটা আস্তে আস্তে 15 মাইনাস 9.8 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 19.6। আচ্ছা এই যে এখানে যে মাইনাসটা আসলো 4.6 মাইনাসের 4.6 মিটার পার সেকেন্ড, এটার কারণ হচ্ছে এটা ওই টাইমে নিচের দিকে নামতেছে। যদি ভিওয়াই পজিটিভ আসে বুঝতে হবে উপরের দিকে উঠতেছে, যখন এই নিচের দিকে নামা শুরু করবে তখন ভিওয়ার মান নেগেটিভ চলে আসবে। তো এখন আমরা বের করব হচ্ছে থিটা, তাহলে tan থিটা এটা ইজ ইকুয়াল টু আমরা জানি vy ডিভাইড vx, vy এর মান 4.6 মাইনাসের আর vx এর মান পেয়েছি আমরা 15√3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স vy ডিভাইড vx, তো tan ইনভার্স vy এর মান মাইনাস 4.6 ডিভাইড vx হচ্ছে 15√3। যদি মান বসাই tan ইনভার্স উপর হচ্ছে মাইনাস 4.6 ডিভাইড হচ্ছে 15√3 মাইনাস 10.04 ডিগ্রি, মাইনাস 10.04 ডিগ্রি। এটা মাইনাস আসছে কেন, এর কারণ দেখেন যে এখানে আমি যদি একটা কোয়ার্টেন্ট আঁকাই, এইটা ফার্স্ট কোয়ার্টেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তো ফোর্থ কোয়ার্টেন্টে tan নেগেটিভ, যেহেতু এটা ফোর্থ কোয়ার্টেন্টে মানে এই যে আনুভূমিকের সাথে এই কোণের মানটা পাওয়া গেছে 10.4 ডিগ্রি 04 ডিগ্রি, যেহেতু ফোর্থ কোয়ার্টেন্টে এই জন্য ট্যানের মান এখানে নেগেটিভ আসছে। তো আশা করি হচ্ছে এটা সবাই বুঝতে পারছেন যে টি সময় পর কিভাবে কোণ নির্ণয় করতে হয়। আমরা আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করে নিক্ষিপ্ত প্রাসের সূত্র, এটা হচ্ছে থিটা নট কিন্তু, আর এটা হচ্ছে থিটা। প্রাসের যতগুলো টাইপের সূত্র হইতে পারে সবগুলো সূত্র দেখলাম। এখন একটা এই রিলেটেড একটা সৃজনশীল সমাধান করে দেখি যে কিভাবে করতে হয়। আমরা বরিশাল 2015 সালে আসছিল এরকম একটা সৃজনশীল সলভ করব, যতটুকু থিওরি পড়ছে এটার উপর ভিত্তি করে। তো এখানে একটা নতুন সূত্র প্রমাণ করবে যে ঘ নাম্বারের জন্য। তো অঙ্কটা কিভাবে করা যায় এটা হচ্ছে দুইটা পদ্ধতিতে আমি প্রমাণ মানে অঙ্ক করে দেখাবনি। তো গ নম্বর বলছে সর্বাধিক উচ্চতা হিসাব করে একটা বস্তুকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তির্যকভাবে নিক্ষেপ করা হয়েছে, 30 ডিগ্রি কোণে সর্বাধিক উচ্চতা হিসাব করতে বলছে। এটা খুবই ইজি। তাহলে গ নম্বর সর্বাধিক উচ্চতা সূত্র আমরা জানি h ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড 2g। একটু আগে পড়ে আসলাম, ভি নটের মান দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড, থিটা নটের মান 30 ডিগ্রি, জি এর মান তো আমরা জানি 9.8, তো এখানে ভি নটের মান 30 তার উপর স্কোয়ার সাইন থিটার মান 30 তার উপর স্কোয়ার ডিভাইড 2 ইন্টু জি এর মান 9.8। তো এটাকে ক্যালকুলেশন করতে হবে। 30 স্কোয়ার ইন্টু সাইন 30 তার উপর স্কোয়ার ভাগ 2 ইন্টু 9.8, 11.45 মিটার। তাহলে সর্বাধিক 11.45 মিটার উপর উঠবে। এটি কিন্তু গ নম্বরের অ্যান্সার, খুবই সহজ। ঘ নম্বর বলছে প্রাসটির আনুভূমিক পাল্লা ও বি অংশের দৈর্ঘ্য গাণিতিক বিশ্লেষণের সাহায্যে তুলনা করো। আনুভূমিক পাল্লা মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা বের করতে বলছে, মানে আর ডিভাইড হচ্ছে এবি অংশের দৈর্ঘ্য, এবি, এই দুইটার অনুপাত বের করতে হবে। তুলনা মানে হচ্ছে অনুপাত বের করা। তাহলে আমাদের প্রাসটা দেওয়া আছে এরকম,
এই উচ্চতা 4, এই উচ্চতাও 4। অর্থাৎ একটা বস্তুকে যখন আমরা তির্যকভাবে নিক্ষেপ করব, এটা কিন্তু দুইটা ভিন্ন সময়ে একই উচ্চতায় থাকতে পারে, ভূমি থেকে একই উচ্চতায় থাকতে পারে। তাই দুই ক্ষেত্রে এই বিন্দু এ, এটা হচ্ছে বি বিন্দু, তো দুই ক্ষেত্রে একই উচ্চতায় আছে, কিন্তু এটার জন্য সময় একটা, এটার জন্য সময় একটা। তো আমাদের বের করতে বলা হয়েছে এটার যে আনুভূমিক পাল্লা আর এ বি যে দূরত্ব, এই বি এই অংশটুকুর দূরত্বের অনুপাত, মানে তুলনা করতে বলছে, মানে অনুপাত বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আনুভূমিক পাল্লা বের করা। তো আনুভূমিক পাল্লা বের করার সূত্র জানি, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইড হচ্ছে জি। ভি নটের মান 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। সাইন 2 ইন্টু থিটার মান 30, জি এর মান 9.8, 30 স্কোয়ার গুণন সাইন 60 ভাগ 9.8, 79.53 মিটার। এটা হচ্ছে আনুভূমিক পাল্লা পেলাম। এখন আমাদের বের করতে হবে এ বি অংশের দৈর্ঘ্য কত। তো এ বি অংশের দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করব, দুইটা ভিন্ন ভিন্ন টাইমে আমরা বুঝতেছি যে ভূমি থেকে 4 মিটার উপরে থাকবে। তো এটার জন্য প্রথমে আগে কি বের করতে হবে, ওয়াই এর মান কিন্তু দুই ক্ষেত্রে দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, এক্স এর মান বের করতে হবে। তো প্রথমে আমরা এটার জন্য ধরে নিতে পারি এটা হচ্ছে x1, আর এইটুকু দূরত্ব এটা হচ্ছে ও বিন্দু ধরলাম, ও থেকে বি পর্যন্ত দূরত্ব এইটুকু ধরলাম হচ্ছে x2। তো y ইজ ইকুয়াল টু, সূত্র জানি ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্র জানি। আর এক্স মানে এক্স আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা বের করার সূত্র হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু টি। ভিটি এর পরিবর্তে এটা, আর ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ারের পরিবর্তে এই সমীকরণ। এখানে ওয়াই এর ভ্যালু বসায় আমরা প্রথমে টি এর ভ্যালু বের করব। টি এর এখান থেকে দুইটা মান পাবো, তারপরে টি এর দুইটা মান দুইবার বসায় দিয়ে এক্স এর দুইটা ভ্যালু বের করব। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, ভি নটের মান 30 ইন্টু সাইন থিটা নটের ভ্যালু 30, টি মাইনাস 4.9 ইন্টু টি স্কোয়ার। তাহলে 4 ইজ ইকুয়াল টু, এখান থেকে আসবে 15 ইন্টু টি, 15t মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে এই পাশে যদি 4.9 টি স্কোয়ারকে নিয়ে আসি, প্লাস হয়ে যাবে 15t মাইনাস 15t হয়ে যাবে, প্লাস 4 থাকবে, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টি এর কিন্তু দুইটা ভ্যালু পাবো, একটা ধরলাম t1, একটা ধরবো হচ্ছে t2। ক্যালকুলেটর দিয়ে সমাধান করবো, এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটর দিয়ে সমাধান করব। তো ক্যালকুলেটর দিয়ে সমাধান করার নিয়ম, মোডে যাব, তারপরে ইকুয়েশন, তারপরে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটার মতো দেখতে। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। 3 নম্বরে যাব, প্রথমে এর ভ্যালু চাইছে, এর ভ্যালু হচ্ছে 4.9 নিলাম, ইকুয়াল বি এর ভ্যালু হচ্ছে -15, তা -50 নিলাম, এরপর ইকুয়াল সি এর ভ্যালু হচ্ছে +4 নিলাম, ইকুয়াল টি এর দুইটা ভ্যালু পাবো, একটা ভ্যালু পেলাম 2.766, আর একটা ভ্যালু পেয়েছি 0.2951 দুইটা সময়। তো এই দুইটা সময়ের মধ্যে এইটুকু হচ্ছে কম সময়ের জন্য, এইটুকু হচ্ছে বেশি সময়ের জন্য। তার এখানে তো আমরা হচ্ছে টি2 ধরছি, তাহলে এখানে আমরা এটাকে t1 লিখলাম আর এটাকে হচ্ছে t2 লিখলাম। আশা করি বুঝতে পারছেন যে কম সময় তো আগে এই জায়গায় আসবে, তারপরে এই জায়গায় যাবে। তাহলে কম সময় যেটা বেরিয়েছে ওইটার জন্য x1 পাবো। তাহলে t1 এর মান 0.2951, এটার জন্য x1 এর ভ্যালু কত, 30 ইন্টু cos 30 ইন্টু t1। t1 এর মান হচ্ছে 0.2951। তাহলে x1 এর ভ্যালু কত আসে, 30 ইন্টু cos 30
গুণন 0.2951 7.666 7.67 লিখতে পারি এত মিটার। T2 এর মান 2.766 যদি নেই তাহলে এটার জন্য x2 30 into cos 30 into t এর ভ্যালু 2.766 30 into cos 30 into 2.766 71.86 মিটার। এখানে কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে AB এর মান। তাহলে AB কিভাবে পাবো? এটা হচ্ছে x2, এই x2 থেকে x2 হচ্ছে এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এইটুকু হচ্ছে x2। এই x2 থেকে যদি x1টা বাদ দিই তাহলে AB পাবো। তাহলে x2 minus x1, x2 এর মান 71.86 minus x1 এর মান হচ্ছে 7.67 minus 7.67 64.19 মিটার। তো এবি পেলাম আমরা, হচ্ছে আর পেয়েছি, এবি পেয়েছি। তাহলে আর ডিভাইড এবি এটা ইজ ইকুয়াল টু উপর হচ্ছে 79.53 আর নিচে হচ্ছে 64.19। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন, এটাই আর আর এবি এর অনুপাত। এই ম্যাথটা আমরা বিকল্প পদ্ধতি আরেকটা পদ্ধতিতে করতে চাইছি, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু সূত্র পাইছি আমরা ভি নট কস থিটা নট ইন্টু টি, আর ওয়াই ইজ ইকুয়াল টু পেয়েছি ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। একটা সূত্র দিয়ে ওই অঙ্কটা করা যাইতো, সে একটা সূত্রতে কনভার্ট করবো। তো এখানে টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স ডিভাইড ভি নট কস থিটা নট। এই টি এর মানটা এই সমীকরণে বসায় দিব। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ইন্টু টি, টি এর পরিবর্তে এক্স ডিভাইড ভি নট কস থিটা নট লেখা যায়, মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। টি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এক্স ডিভাইড ভি নট কস থিটা নট তার উপর স্কোয়ার। তাহলে এখানে ভি নট কাটা, সাইন থিটা ডিভাইড কস থিটা নট সমান ট্যান থিটা নট লেখা যায়। তাহলে এক্স ইন্টু ট্যান থিটা নট মাইনাস হাফ ওপরে হচ্ছে জি এক্স স্কোয়ার ডিভাইড ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো এই সমীকরণ দিয়েও আমরা হচ্ছে ডিরেক্টলি দুইটা মান পেয়ে যেতাম এক্স এর। তো কিভাবে, ওয়াই এর ভ্যালু আমরা 4 বসাবো। তো আগে কিন্তু ওয়াই এর ভ্যালু 4ই ছিল, এক্স এর ভ্যালু বের করব। ট্যান থিটার মান হচ্ছে 30 ডিগ্রি দেওয়া ছিল কোশ্চেনে, হাফ জি এর মান 9.8, এক্স এর ভ্যালু হচ্ছে বের করব, আর নিচে ভি নটের মান 30 স্কোয়ার ইন্টু কস 30 তার উপর স্কোয়ার। 4 এক্স ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে √3x মাইনাস 4.9 এক্স স্কোয়ার ডিভাইড cos 30, যে মান আসবে তাকে আবার বর্গ করতে হবে, ওইটার সাথে আবার 900 গুণ 675। তাহলে এখানে নিচে হচ্ছে 675। তাহলে 4 ইজ ইকুয়াল টু √3x মাইনাস 4.9 কে 675 দিয়ে ভাগ, 7.259 into 10 to the power minus 3, 26 into 10 inverse 3 x square। এই সমীকরণটাকেও আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করব, দেখবো x এর ভ্যালু দুইটা পাবো, x1 একটা পাবো, x2 একটা পাবো। এটা দিয়ে হচ্ছে একটা স্টেপে এই পুরো অঙ্কটা করা যায়। তাহলে এই যে একটা সমীকরণ পেলাম y is equal to x tan theta minus half gx square divide v naught square cos square theta naught, এই সূত্রটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো। এইটা হচ্ছে টি এর মান আর আলাদাভাবে বের করা লাগবে না, বের করে এখান থেকে বের করব, এখানে বসায় দিব, এভাবে না করেও এই সূত্র দিয়ে ডিরেক্টলি হচ্ছে এক্স এর ভ্যালু বের করা যাবে।
ওয়াই এর ভ্যালু দিয়ে। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। আনুভূমিকে সমান্তরালে নিক্ষিপ্ত প্রয়াস, অর্থাৎ একটা বস্তুকে যদি একটা টাওয়ার থেকে আনুভূমিকে সমান্তরালে নিক্ষেপ করা হয়, একটা টাওয়ার, এই টাওয়ার থেকে আনুভূমিকে সমান্তরালে নিক্ষেপ করা হচ্ছে এভাবে, তার মানে আনুভূমিকের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হচ্ছে বস্তুটাকে v0 বেগে। তাই v0 বেগে যে নিক্ষেপ করা হচ্ছে আনুভূমিকের সমান্তরালে, কি উলম্ব উপাংশ থাকবে? না, থাকবে না। অর্থাৎ vy ইজ ইকুয়াল টু কি হবে? 0, কারণ উপরের দিকে তো উঠতেছে না, শুধু আনুভূমিকের সমান্তরালে যাচ্ছে, vx আছে। vx ইজ ইকুয়াল টু কি হবে? v0 cos থিটা নট। তো এখানে থিটার মান কত? আনুভূমিকের সমান্তরালে যদি নিক্ষেপ করে তাহলে 0 ডিগ্রি, তাহলে v0 cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে vx ইজ ইকুয়াল টু v0। আর vy ইজ ইকুয়াল টু 0 কেন? v0 sin থিটা নট, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে তার কোনো উলম্ব উপাংশ নাই, শুধুমাত্র আনুভূমিক উপাংশ আছে। তো এখান থেকে আমাদের বের করতে হবে যে ভূমি থেকে কত দূরে গিয়ে পড়ছে, x এর মান বের করতে হবে। এই জায়গা থেকে এই জায়গায় এসে পড়তে কত সময় লাগতেছে সেটা বের করতে হবে। তাহলে প্রথমে এটার ক্ষেত্রে আমরা সময়টা বের করি। সময় কিভাবে বের করব? কোন সূত্র দিয়ে বের করব? যেহেতু আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব, তো এটাকে আমরা আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা এখানে কিন্তু টাওয়ারের উচ্চতাও আছে h, তো বস্তুটা নিচে পড়তেছে, তো পরন্ত বস্তুর সূত্র অনুযায়ী আমরা কি জানি? v স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই একটা সূত্র জানি। এখানে যে টি নাই, তো টি আছে কোনটাতে? v ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটাতে টি আছে কিন্তু h নাই, h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো আমরা এই সূত্র ব্যবহার করে এখান থেকে আমরা সময় বের করতে পারি, h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এই সূত্রটা যদি এখানে বসাই, h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তো ইউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ইউ এর পরিবর্তে আমরা এর আগে পড়েছি যে ইউ ইজ ইকুয়াল টু ভিওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট। তো এখানে ইউ এর ভ্যালু তো 0, যেহেতু পরন্ত বস্তুর ন্যায় আচরণ করতেছে, এই বস্তুটাকে বরাবর নিক্ষেপ করা হয়েছে। ইউ কি ছিল? ইউ ছিল উপরের দিকে, ভিওয়াইটাও ছিল উপরের দিকে, তো যেহেতু ইউ উপরের দিকে 0, তার মানে ভিওয়াইও 0, তাহলে এখানে ইউ 0, তাহলে বস্তুটা পরন্ত বস্তুর সূত্র মেনে ভূমিতে এসে আঘাত করবে। তাহলে h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ারের জায়গায় ইউ 0 হয়ে যাবে, হাফ জিটি স্কোয়ার থাকবে। তাহলে 2h ডিভাইড g, it is equal to t square, t is equal to root over 2h divide g। অর্থাৎ এই সূত্রটা মনে রাখলেই হয়, h is equal to half gt square। আনুভূমিকের সমান্তরালে নিক্ষিপ্ত প্রয়াস পরন্ত বস্তুর ন্যায় আচরণ করবে, অর্থাৎ h is equal to half gt square, এই সূত্র মেনে চলবে। এখন বের করতে চাচ্ছি কত দূরে গিয়ে আঘাত করবে, তো এটা কিভাবে বের করব? সরণ, যে টাওয়ারের তলদেশ থেকে কত দূরে গিয়ে বস্তুটা পড়বে, সরণ বের করতে হবে। তো h তো বের করলাম, এখন হচ্ছে এটাকে আমরা তুলনা করব s ইজ ইকুয়াল টু ভিটি এই সূত্রের সাথে, তাহলে x ইজ ইকুয়াল টু ভিটি, v এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? vx মানে হচ্ছে v নট cos থিটা নট। তাহলে এখানে v নট cos থিটা নট, cos থিটার মান কিন্তু আবার 0 ডিগ্রি ইন্টু টি, তাহলে v নট ইন্টু টি আসতেছে, তাহলে x ইজ ইকুয়াল টু v নট ইন্টু টি। তাহলে একটা টাওয়ার থেকে একটা বস্তুকে যদি 30 মিটার পার সেকেন্ড বেগে আমরা হচ্ছে বস্তুটাকে নিক্ষেপ করি, তাহলে ভূমিতে এসে পড়তে কত সময় লাগবে আর কত দূরে গিয়ে আঘাত করবে, এটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো, এই দুইটা সূত্র দিয়ে। এখানে বসিয়ে দিব, ও টাওয়ারের উচ্চতা কিন্তু দেওয়া থাকবে, তো টাওয়ারের উচ্চতা বলতে পারে 30 মিটার, 40 মিটার, 50 মিটার। তাহলে এখান থেকে টি বের করব, তারপরে এখানে হচ্ছে ভি নট ইন্টু টি, ওই টি এর ওই ভ্যালুটা বসাই দিলে এক্স এর ভ্যালু পেয়ে যাবো। তো আশা করি হচ্ছে এই প্রাসের ক্ষেত্রে সময় আর সরণ কিভাবে বের করতে হবে আপনারা বুঝতে পারছেন। তো এরপর বের করব আমরা যে টি সময় পর তাহলে এই পয়েন্টে আসলে বেগ কত হবে, সরণ কত হবে, থিটা কত হবে, মানে আনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করবে, এটা বের করব।
ভি নট বেগে নিক্ষেপ করা হচ্ছে, টি সময় পর বেগ বের করতে হবে। তাহলে বেগ বের করি আমরা। টি সময় ধরে নিলাম, টি সময় পর এই জায়গায় আসছে। তাহলে এই পয়েন্টে যাতে একটা স্পর্শক টানি এরকম, তাহলে আনুভূমিক বরাবর বেগের একটা উপাংশ আছে এখানে, আবার উলম্ব বরাবর একটা বেগের উপাংশ আছে। তাহলে আনুভূমিক বরাবর বেগের উপাংশ ভি এক্স, উলম্ব বরাবর বেগের উপাংশ ভি ওয়াই। নিক্ষেপ করার মুহূর্তে কিন্তু উলম্ব বরাবর বেগের উপাংশ নাই, কিন্তু এটা নিচের দিকে পড়তেছে অভিকর্ষ ত্বরণের প্রভাবে। তার মানে এই পয়েন্টের নিচের দিকে বেগের একটা উপাংশ আছে। তো টি সময় পর বেগ, তো প্রথমে ভি এক্স বের করতে হবে। ভি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু টি। তো এখানে কস 0 ডিগ্রি যেহেতু, তাহলে ভি নট ইন্টু টি, ভি নট ইন্টু টি লিখতে পারি। ভি ওয়াই কী হবে? ভি ওয়াই হবে হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এই সূত্রের মধ্যে মান বসাবো। তো ইউ উলম্ব বরাবর উপাংশ তো 0, তাহলে ইউ 0, তাহলে শুধু থাকতেছে জিটি। তাহলে ভি ওয়াই ইজ ইকুয়াল টু শুধু হবে জিটি, মানে অভিকর্ষ ত্বরণের কারণে নিচে পড়তেছে, তাহলে ভি ওয়াই ইজ ইকুয়াল টু জিটি। তো বেগ কী হবে? ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তো এই পয়েন্টে বেগ রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ভি এক্স বের করার সূত্র ভি নট টি, আর ভি ওয়াই বের করার সূত্র হচ্ছে জিটি। এটা হচ্ছে টি সময় পর বেগ বের করলাম আমরা। টি সময় পর সরণ, টি সময় পর সরণ। তো সরণ সেম একইভাবে চিত্রটা আবার আঁকি। তাহলে এই পয়েন্টে ধরলাম টি সময় পর এই পয়েন্টে আসছে। তো এই পয়েন্টে সে আনুভূমিক বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে যেটা এক্স, উলম্ব বরাবর একটা দূরত্ব অতিক্রম করছে যেটা হচ্ছে ওয়াই, এক্স আর ওয়াই। তো প্রথমে আমাদের বের করতে হবে এক্স এর ভ্যালু। কোন সূত্র দিয়ে করব? এস ইজ ইকুয়াল টু ভিটি, এই সূত্র দিয়ে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ভি এর পরিবর্তে ভি নট কস থিটা নট ইন্টু টি। ও একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে ভি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু টি হবে না, এটা শুধু হচ্ছে ভি নট হবে। তাহলে ভি এক্স ইজ ইকুয়াল টু ভি নট হবে এখানে। এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু টি, এটা হচ্ছে সরণের ইকুয়েশন। আর ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে? ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা সূত্র জানি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো ইউ এর ভ্যালু যেহেতু এখানে 0, তাহলে থাকতেছে হাফ জিটি স্কোয়ার। এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। তাহলে সরণ হচ্ছে এতটুকু। তো এটা একটা সমকোণী ত্রিভুজ হইলে এটা অতিভুজ এস, তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা সরণ হয়েছে। তাহলে সরণ এস ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে টি সময় পর সরণ বের করার ইকুয়েশন। আশা করি টি সময় পর বেগ নির্ণয়ের ইকুয়েশন আর সরণ নির্ণয়ের ইকুয়েশন বুঝতে পারছেন। নিচের একটা একটা করে ছোটোখাটো ম্যাথ করে নেবেন। টি সময় পর কোণ নির্ণয়, অর্থাৎ বস্তুটাকে এভাবে নিক্ষেপ করলাম, এই পয়েন্টে আসছে ধরলাম, এই পয়েন্টে আমি থিটা বের করতে চাই। তাহলে এখানে একটা প্রথমে স্পর্শকটা নিই, এটা হচ্ছে স্পর্শক। এই বরাবর কাজ করতেছে হচ্ছে ভি এক্স, নিচের দিকে কাজ করতেছে ভি ওয়াই। তো আনুভূমিকের সাথে কোণ উৎপন্ন করছে এইটা থিটা, এইটুকু কোণ হচ্ছে থিটা। তো আমরা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি জানি? লম্ব বাই ভূমি। তো এইটা যদি থিটা হয়, আচ্ছা এখানে স্পর্শকটা, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। এটা ভি এক্স, এটা হবে ভি ওয়াই লম্ব, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। এটা যদি থিটা হয়, এটা ভূমি, এটা লম্ব, তাহলে ভি ওয়াই ডিভাইড হচ্ছে ভি এক্স। কোণ নির্ণয় সবগুলার ক্ষেত্রে একই সূত্র, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি ওয়াই বাই ভি এক্স, সবগুলাই সেম একই সূত্র হবে। এটা হচ্ছে কোণ নির্ণয়ের সূত্র। আশা করি কোণ নির্ণয়টা বুঝতে পারছেন। এখন আরও দুইটা প্রকারের প্রাস আছে। একটা প্রাস হচ্ছে ভূমি থেকে একটা টাওয়ার, টাওয়ারের উপর থেকে একটা বস্তুকে এভাবে নিক্ষেপ করা হয়েছে। আর একটা প্রাস টাওয়ারের উপর থেকে একটা বস্তুকে নিচের দিকে এভাবে নিক্ষেপ করা হয়েছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে।
এটা ভি নট, এটাও ভি নট বেগে নিক্ষেপ করা হয়েছে। তো এটা আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তো এইটার ক্ষেত্রে আমরা কি বের করব? এটা টাওয়ারের উচ্চতা এইচ, এটাও টাওয়ারের উচ্চতা এইচ, এইচ উচ্চতার একটা টাওয়ার। তো এটার ক্ষেত্রে সূত্রটা আমরা কি লিখতে পারি? এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু উপরের দিকে নিক্ষিপ্ত হচ্ছে। তো এখানে কিন্তু বেগের দুইটা উপাংশ, আনুভূমিক উপাংশ আছে, আবার উলম্ব উপাংশ আছে, ভিওয়াই ভিএক্স আছে। তো উপরের দিকে যেহেতু এই বিন্দুতে উপরের দিকে একটা উপাংশ কাজ করতেছে বেগের, তাহলে এখানে যে ইউ আছে, ইউ এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু এইচ। তো এখানে সূত্রের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে বস্তুটাকে এখান থেকে যে নিক্ষেপ করলাম, যখন এই বিন্দুতে আসলো সে কিন্তু যতটুকু উপরে উঠছিল আবার অতটুকু উচ্চতা নিচে পড়ে গেছে। এরপর যতটুকু পড়তেছে এটা কিন্তু আমার নিক্ষেপের বিপরীতে পড়তেছে, তাহলে এটার জন্য এইচ এর মানটা হবে হচ্ছে মাইনাস। তাহলে এই অংশটুকুর জন্য এইচ এর মানটা হবে মাইনাস, তার মানে এখানে আমরা একটা মাইনাস বসাবো। মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এটাকে এখন ওই মাইনাসটাকে হচ্ছে আমি কমনি ওই পাশে যদি দিয়ে দিই, এইচ ইজ ইকুয়াল টু, এটার সামনে একটা মাইনাস আসবে, মাইনাস ভি নট সাইন থিটা নট ইন্টু টি, এটা প্লাস হয়ে যাবে প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এই প্রাসের ক্ষেত্রে উচ্চতা বের করার সূত্র, মানে এটা হচ্ছে এইচ তো টাওয়ারের উচ্চতা, ভি নট সাইন থিটা নট ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে আমরা কিসের মান বের করতে পারবো? টি এর মান বের করতে পারবো। টি হচ্ছে কত সময় পর এটা ভূমিতে এসে আঘাত করবে সেটা বের হবে। এটা হচ্ছে কত সময় পর ভূমিতে এসে আঘাত করবে, সেই টিটা বের হবে এখান থেকে। এরপর আমরা এক্স বের করতে পারবো যে ভূমি থেকে কত দূরে গিয়ে পড়ছে। টি এর যেহেতু এখানে দুইটা ভ্যালু হবে, টি এর দুইটি মান, দুইটি মানের মধ্যে একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপর এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু টি, এই সূত্রে ওই টি এর মানটা বসায় দিব, এক্স এর ভ্যালু পেয়ে যাব যে ভূমি থেকে কত দূরে গিয়ে পড়ছে। তো এইচ, এই সূত্র দিয়ে হচ্ছে আমরা প্রথমে টি বের করব যে ভূমিতে পড়তে কত সময় লাগে, তারপর ভি নট কস থিটা নট ইন্টু টি, এই সূত্রে টি এর মান বসায় আমরা বের করতে পারবো যে ভূমি থেকে কত দূরে গিয়ে পড়ছে। তো এই প্রাসের একটা ম্যাথ করব আমরা, যেভাবে করতে হয় দেখব। এইটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে বস্তুটাকে কিন্তু নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে, বস্তুটাকে কিন্তু নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে, বস্তুটা নিচের দিকে কিন্তু পড়তেছে। তো এইচ ইজ ইকুয়াল টু সূত্র হবে, এটার কিন্তু ভি এক্স ভি ওয়াই দুইটাই কাজ করতেছে, ভি ওয়াইটা নিচের দিকে, যেহেতু এটাকে আমরা একটা কোয়ার্টেন্ট হিসাব করব, কোয়ার্টেন্ট থেকে নিচের দিকে পড়তেছে, এই কোয়ার্টেন্টটা সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে ভি নট সাইন, এখানে কিন্তু সূত্র মাইনাস থিটা নট হবে, তারপরে সূত্র প্লাস জিটি হাফ জিটি স্কোয়ার। তো এটা হচ্ছে সূত্র হওয়ার কথা। এখন এই বস্তুটা কিন্তু এই বিন্দু থেকে হচ্ছে আমরা নিক্ষেপ করছি এই বস্তুটাকে, কিন্তু আমরা যদি ধরে নিই এখানে যে বস্তুটাকে নিচের দিকে নিক্ষেপ করছে, এই অংশটুকুই যদি উলম্ব উপাংশ ধরে নিই, তাহলে এখানে কিন্তু মাইনাস যে থিটাটা আছে সেটাকে আমরা প্লাস ধরে নিতে পারি। তখন সূত্রটা হবে এইচ ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট প্লাস হাফ জিটি স্কোয়ার। অর্থাৎ এই সূত্র ইউজ হবে এই ক্ষেত্রে, যে সবাই যদি আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ করে নিচের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সবাই এই সূত্রই ব্যবহার করবেন। আর এটার জন্য এক্স এর সূত্রটা কি হবে? এক্স ইজ ইকুয়াল টু, এই সূত্র থেকে প্রথমে টি বের করতে হবে, এরপর এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু টি। এখানে কিন্তু এই যে কস মাইনাস থিটা নট ইন্টু টি, তো কস মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটাই, তাহলে ভি নট কস থিটা নট ইন্টু টি। তাহলে এইটার ক্ষেত্রে এই সূত্র মানে কত দূরে গিয়ে আঘাত করছে বস্তুটা, আর এইটা হচ্ছে এই সূত্র দিয়ে হচ্ছে আমরা সময় বের করব যে কত সময় পর ভূমিতে এসে আঘাত করছে। আশা করি হচ্ছে এই দুইটা প্রাসের ক্ষেত্রে সূত্র দুইটা বুঝতে পারছেন। এরপর আছে হচ্ছে বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি বলতে বোঝাচ্ছে রৈখিক সরণ পড়েছি আমরা, রৈখিক বেগ পড়েছি, রৈখিক ত্বরণ পড়ছি, কিন্তু বৃত্তাকার কক্ষপথে কোনো একটা বস্তু যদি ঘুরতে থাকে তাহলে সেই ক্ষেত্রে পাবো হচ্ছে কৌণিক সরণ, মানে কতটুকু কোণ সরছে থিটা,
কৌণিক বেগ পাবো, কত কৌণিক বেগে ঘুরছে, আর পাবো হচ্ছে কৌণিক ত্বরণ। তো প্রথমে বের করি আমরা হচ্ছে কৌণিক সরণ। কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। একটা বস্তুকে বৃত্তাকার কক্ষপথে যদি ঘুরতে দেওয়া হয়, তো কতটুকু কোন সোর্সে, এটাই হচ্ছে কৌণিক সরণ। এখানে যদি একটা বৃত্তচাপ আঁকি এস, তো এস ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা। এই সূত্রটা আমরা সবাই পড়েছি। এসটাকে বলা যায় এখানে দুইটা বিন্দুর অবস্থানের পরিবর্তন রৈখিক সরণ, আর থিটাটা হচ্ছে কৌণিক সরণ। তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা। তো এখান থেকে আবার আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। এটা কৌণিক সরণ আর রৈখিক সরণের মধ্যে একটা সম্পর্ক। কৌণিক সরণের আরো সূত্র পাবো কৌণিক বেগ পড়ার পর। কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। ভি ইজ ইকুয়াল টু আমরা কি পড়েছি যে এস বাই টি। রৈখিক একক সময়ে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে যে সরণ হয় বা যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার বেগ। তাহলে কৌণিক বেগ কি হবে? ওমেগা ইজ ইকুয়াল টু একক সময় নির্দিষ্ট দিকে যে কৌণিক সরণ হয় সেটা হচ্ছে কৌণিক বেগ। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা ডিভাইড টি। একক সময় যতটুকু কোণ সরে সেটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক সরণের একক হচ্ছে রেডিয়ান। আরএডি দ্বারা প্রকাশ করা হয়, রেডিয়ানকে আরএডি দ্বারা প্রকাশ করা হয় অথবা ডিগ্রি। আর তাহলে কৌণিক বেগের একক কি হবে? থিটা হচ্ছে রেডিয়ান আর সময় হচ্ছে সেকেন্ড, তাহলে রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে কৌণিক বেগের একক। রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি হবে? যে ওমেগা ইজ ইকুয়াল টু, যে আমরা লিখলাম থিটা বাই টি, থিটার পরিবর্তে কি লেখা যায়? এস বাই আর লেখা যায়। তাহলে এস বাই আর ইন্টু টি। এস বাই টি এর পরিবর্তে কি লেখা যায়? ভি লেখা যায়। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর, বা ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এটা হচ্ছে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক। ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, রৈখিক বেগ আর কৌণিক বেগের একটা সম্পর্ক। ওমেগা ইজ ইকুয়াল টু, যেহেতু থিটা বাই টি, একটা বৃত্তাকার কক্ষপথে এই বিন্দু থেকে সম্পূর্ণ বৃত্ত যদি ঘুরে আমি এই বিন্দুতে আসি, তাহলে কতটুকু পথ অতিক্রম করলাম? 2 পাই রেডিয়ান, 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই রেডিয়ান। তাহলে থিটার পরিবর্তে আমরা তখন 2 পাই লিখতে পারি। আর সময় হচ্ছে একবার ঘুরতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল, তাহলে 2 পাই বাই টি। এটা হচ্ছে কৌণিক বেগের একটা সূত্র, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। আবার 2 পাই বাই টি এর পরিবর্তে আমরা 2 পাই এফ লিখতে পারি, কারণ আমরা জানি এফ ইজ ইকুয়াল টু 1 বাই টি, ফ্রিকোয়েন্সির সাথে পর্যায়কালের সম্পর্ক। তাহলে 2 পাই এফ লেখা যায়। আবার ওমেগা ইজ ইকুয়াল টু, যদি এন সংখ্যক বার ঘুরি তাহলে 2 পাই ইন্টু এন, কত সময়? টি সময়, ছোট হাতের টি। তো একবার ঘুরতে সময় লাগে বড় হাতের টি, তাহলে এন সংখ্যক বার ঘুরতে সময় লাগে হচ্ছে ছোট হাতের টি। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন ডিভাইড হচ্ছে টি। এটা হচ্ছে কৌণিক বেগের সূত্র। তাহলে 2 পাই এন বাই টি, 2 পাই বাই টি বা 2 পাই এফ, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, বা ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। এই সবগুলো হচ্ছে কৌণিক বেগের সূত্র। আবার এখানে ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি পাইছি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি লেখা যায়। আশা করি এইটুকু সবাই বুঝতে পারছেন যে কৌণিক বেগ আর কৌণিক সরণের ব্যাপারটা। এরপর কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। কৌণিক ত্বরণ। রৈখিক ত্বরণ কি পড়ছি আমরা? এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে কৌণিক ত্বরণ মানে নির্দিষ্ট সময় বেগের পরিবর্তনকেই রৈখিক ত্বরণ বলে, বা একক সময়ে বা বেগের পরিবর্তনের হারকে রৈখিক ত্বরণ বলে। তাহলে কৌণিক ত্বরণ কি হবে? আলফা দ্বারা প্রকাশ করা হয় কৌণিক বেগের পরিবর্তনের হার। তাহলে ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড হচ্ছে টি। আলফা ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড টি। এটা হচ্ছে কৌণিক ত্বরণের সূত্র। কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, নিচে সময় দিয়ে ডিভাইড সেকেন্ড, তাহলে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কৌণিক ত্বরণের একক, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, কৌণিক ত্বরণ। তো রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে একটা সম্পর্ক আছে, যে এ ইজ ইকুয়াল টু শেষ বেগ ভি আদি বেগ যদি 0 হয় তাহলে ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে ভি বাই টি হয়ে যাইতেছে। তাহলে এ ইজ ইকুয়াল টু ভি বাই টি, ভি ইজ ইকুয়াল টু আবার লেখা যায় ওমেগা আর ডিভাইড টি।
ওমেগা বাই টি এর পরিবর্তে কি লিখতে পারি? ওমেগা নট যদি 0 হয় তাহলে ওমেগা বাই টি ইজ ইকুয়াল টু আলফা, তাহলে আলফা ইন্টু আর, তাহলে এ ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আর, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর পাইছিলাম, এস ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা। তাহলে দেখতেছি যে কোনো কৌণিকের সাথে ব্যাসার্ধ গুণ করলে কি পাওয়া যাইতেছে? রৈখিকটা। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। আরেকটা টপিক আছে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ এগুলো কিন্তু সবই ভেক্টর রাশি, সবার দিকে হচ্ছে কেন্দ্রের দিকে। কৌণিকের যা কিছু আছে সবারই দিক হচ্ছে কেন্দ্রের দিকে। তাহলে এ ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আর পেয়েছি আমরা। আলফার পরিবর্তে আমরা লিখতে পারি ওমেগা বাই টি ইন্টু আর। ওমেগার পরিবর্তে লিখতে পারি ভি বাই আর ইন্টু টি। তো একটা বৃত্তাকার কক্ষপথ, এই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ 4। এই জায়গা থেকে ধরলাম এই জায়গায় আসছি, এইটুকু বৃত্তচাপ, সেটাকেও যদি আমরা আর ধরি, এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিটি। তাহলে এখানে আর এর পরিবর্তে তখন হয়ে যাবে ভিটি। এইটুকু যদি এস এর পরিবর্তে আর হয়, মানে এই ব্যাসার্ধের সমান হয়, তাহলে এখানে যে আর আছে আর এর পরিবর্তে যদি ভিটি লিখি, টি টি কাটা, তাহলে ভি স্কোয়ার বাই আর। এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণ বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, এ হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, ভি স্কোয়ার বাই আর। এটাকে সি দ্বারা প্রকাশ করতে পারি, এসি, ভি স্কোয়ার বাই আর কেন্দ্রমুখী ত্বরণ। তো এই ছিল এই চ্যাপ্টারের থিওরি। তো আমি হচ্ছে নেক্সট কয়েকটা ভিডিওতে এই চ্যাপ্টারে কিছু সৃজনশীল সলভ করে দিব। তো থিওরিটা দেখে অবশ্যই খাতায় নোট করবেন। এরপর কয়েকটা সৃজনশীল সলভ করলে আর এমসিকিউ এর ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ, তাহলে এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর কার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।